তো এই ভিডিওতে আমি ভেক্টরের গুণফল বা ক্রস গুণফল নিয়ে আলোচনা শুরু করব। তো ভেক্টরের গুণফল আর ক্রস গুণফল ব্যাপারটা কি? যখন আমরা দুইটা ভেক্টর রাশিকে গুণ করব আর এদের যে গুণফলটা ওইটাও একটা ভেক্টর রাশি হবে, তখন এইটাকে আমরা ভেক্টরের গুণফল বা ক্রস গুণফল বলতে পারি। অথবা আমরা এটাকে এইভাবে বলতে পারি যে যে প্রক্রিয়ায় যখন আমরা দুইটা ভেক্টর রাশিকে গুণ করলে গুণফলটা ভেক্টর রাশি পাওয়া যাবে, তখন ওইটাকে আমরা ভেক্টর গুণফল বা ক্রস গুণফল বলতে পারবো। তাহলে আমরা এটা কখন অ্যাপ্লাই করব? যখন দেখব যে আমাদের দুইটা রাশির মানে আমাদের আউটপুটটা যেটা আমাদের যেটা রেজাল্টটা যেটা ওটা ভেক্টর রাশি বানাইতে হবে। আমরা আগের ইয়াতে দেখছিলাম, স্কেলার গুণনে দেখছিলাম যে আমরা যখন বল আর সরণ দিয়ে কাজ বের করছি, তো কাজ স্কেলার ছিল, তাই আমাদের কি লাগছিল, আমাদের এখানে স্কেলার গুণ করা লাগছিল, ঠিক না? তো এখানে আমরা দেখব যখন আমাদের আউটপুট যেটা রেজাল্ট যেটা ওটা যখন আমাদের ভেক্টর রাশি হবে, তখন আমরা আহ, আমরা এটাকে গুণফলটাকে ভেক্টর গুণফল বা ক্রস গুণফলের প্রক্রিয়ায় করব। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে আমি দুইটা ভেক্টর নিচ্ছি এ বি, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এখানে ক্রস গুণফলটা কি হবে? এখানে আমরা দেখো, এখানে আমরা এই ক্রস চিহ্ন দিব, আমরা এখানে ডট দিব না। তো যেহেতু এটা হচ্ছে ক্রস গুণফলের নোটেশন, তাহলে এখানে এ এ ক্রস বি কি হবে? আচ্ছা, ডট গুণে কি ছিল? ডট গুণে ছিল এ বি কস থিটা, ঠিক তো? ডট গুণে ছিল এ বি এর মান আর কস থিটা। আর এখানে কি হবে? এ এর মান, বি এর মান, আর কি হবে? সাইন থিটা। এটা একটা মেজর ডিফারেন্স। দেখো, এই যে এখানে এ এর মান, বি এর মান, আর এদের মধ্যবর্তী কোণের কি? সাইন থিটা। তো আমাদের একটা আসল জিনিসই বাদ গেছে। তো যেটা কি, এটা হচ্ছে দিকটা। দেখো, আগের ক্রস গুণনে কিন্তু আমাদের ডট গুণনে কিন্তু আমাদের দিক ছিল না, কিন্তু এখানে আমাদের দিক আনতে হবে। তো দিক আনতে হবে মানে কি? আমাদের এখানে অবশ্যই একটা একক ভেক্টর আনতে হবে। এটা তাহলে খেয়াল করো, ওইটার সাথে আমাদের পার্থক্য কি? আমাদের ডট গুণনে কি ছিল? এ ডট বি ছিল এ বি কস থিটা শুধুমাত্র। আর এখানে এ ক্রস বি কি? এ বি সাইন থিটা। আগে এ বি সাইন থিটা, আর এখানে একটা দিক আছে যেটা হচ্ছে ইটা। তো এখন আমরা দেখব যে ইটার দিকটা কিভাবে বের করতে হয়। তো এবার আমরা ক্রস গুণনের ডিরেকশনটা, মানে যে ইটা ক্যাপ ছিল ওইটার ডিরেকশনটা বের করে দেখব। তো এখানে খেয়াল, এটার জন্য আমরা ডান হাতি নিয়ম ব্যবহার করব। তো এখানে খেয়াল করো, ডান হাত বা রাইট হ্যান্ড নিব। তো এখানে দেখো, আমরা বের করতে যাচ্ছি কি? এ ক্রস বি, ঠিক তো? তাহলে এ থেকে বি এর দিকে ঘুরাবো। কি ঘুরাবো? এই যে আমাদের আঙুলগুলা, এই আঙুলগুলা। তাহলে দেখো, এ থেকে যখন বি এর দিকে ঘুরাচ্ছি আমি, তো আমার বুড়ো আঙুলটা কোন দিকে? উপর দিকে। মানে কি, পৃষ্ঠা থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক তো? পৃষ্ঠা থেকে বের হয়ে উপর দিকে আসতেছে। তো এই কারণেই এখানে খেয়াল করে, যখন আমরা এ থেকে বি এর দিকে ঘুরাবো, তখন এদের যে গুণফল আসছিল আমাদের এ বি সাইন থেটা, ওইটা তো মান। আর যে ডিরেকশনটা ছিল ওইটার ইটা ক্যাপ, ওইটা হবে কি? খাতা থেকে বের হয়ে আসবে উপর দিকে। তাহলে যখন দেখো এটা, আর এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক তো? অ্যান্টি ক্লকওয়াইজ না? তো যখন আমরা এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাচ্ছি, তখন এটা কি? বের হয়ে আসবে। আর এখানে খেয়াল করো, দুইটা ছবি কিন্তু প্রায় সিমিলার। এখানে আমরা এ ক্রস বি বের করছিলাম, তাই এ থেকে বি এর দিকে ঘুরাইছিলাম, ঠিক তো? এখানে এই দিকে ঘুরাইছিলাম। কিন্তু এখানে আমরা বের করতে যাচ্ছি কি? বি ক্রস এ। তার মানে কি, আমাদের বি এর থেকে উল্টা দিকে আসতে হবে, ঠিক তো? বি থেকে এর দিকে। তার মানে আমি এখন তো এইভাবে ঘুরাইতে পারবো না, আমার ঘুরাইতে হবে এইভাবে। খেয়াল করো, এই যে, এই দেখছো, এইভাবে। তো আমি যখন এইভাবে যখন ঘুরাচ্ছি, তখন আমার এই বুড়ো আঙুলটা কি? নিচের দিকে পৃষ্ঠার ভিতর ঢুকে যাচ্ছে, ঠিক তো? নিচের দিকে পৃষ্ঠার ভিতর ঢুকে যাচ্ছে। তাই যখন আমরা এখানে বি ক্রস এ বের করতেছি, এটার যে ইটার দিকটা কি হবে? এই পৃষ্ঠার ভিতরের দিকে, সোজা নিচে। তার মানে এখন এটা আমি কীভাবে ঘুরাচ্ছি বলো? এটাই যে ক্লকওয়াইজ, ঠিক তো? তো যখন ক্লকওয়াইজ ঘুরাবো, তখন এটা গুণফলের ডিরেকশনটা কী হবে, বা একক ভেক্টরের ডিরেকশনটা কী হবে? খাতার ভিতরের দিকে। এখন এখানে দেখো, আমি দুইটা চিহ্ন দিছি তোমাদের জন্য। এখানে এই চিহ্নটার মানে কি? একটা খেয়াল করো, তীরের মাথা, একটা তীর যখন ছুটে আসতেছে, তখন তীরের মাথাটা কি চোখা না? তো এই কারণে এই যে এখানে একটা ডট দিছি তীরের মাথাটার জন্য। তার মানে এটা তো খাতা থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক তো? তার মানে কি, তীরের মাথাটা এইদিকে। তো এই কারণে এখানে দিছি
এই যে এই কারণে এখানে ক্রস ডট দিছি। আর যখন তীরটা যখন ভিতরে ঢুকতেছে তখন তুমি কি তীরের পেছন ভাগ দেখবা, ঠিক তো? তো তীরের পেছন ভাগে একটা ক্রসের মতো কিছু থাকে, ঠিক না? তো এই কারণে এটা ক্রস। তো এইটা মানে কি খাতা থেকে বের হয়ে যাচ্ছে, এই চিহ্নটা মানে আর এটা মানে কি, এটা মানে হচ্ছে এই যে ক্রস মানে কি খাতার ভিতরে ঢুকতেছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যখন আমরা এক ক্রস বি, যে এখানে খেয়াল করো, আমরা ছবিতে দেখব, ছবিতে কি চাচ্ছে আমাদের এ ক্রস বি, তাহলে এ থেকে বির দিকে ঘুরাবো, এ থেকে বির দিকে ঘুরাইলাম ওপর দিকে, সিম্পল, ঠিক না? এ ক্রস বি, আমরা এ থেকে বির দিকে ঘুরাবো, তাহলে এই যে এ থেকে বির দিকে ঘুরাইলাম এই দিকে, মানে এখানে যে পৃষ্ঠার থেকে বের হয়ে যাচ্ছে। আবার যখন আমরা বি ক্রসে বের করতেছি, বি ক্রসে, তখন কি আমাদের বি থেকে এর দিকে ঘুরাইতে হবে। তো এখন আমি তো এভাবে ঘুরাইতে পারবো না, আমি এই যে হাত উল্টা করলাম, এই যে দেখছো, এই যে বি থেকে, এই যে বি থেকে এর দিকে ঘুরাইলাম, তো বি থেকে যখন এর দিকে ঘুরাচ্ছি আমার বুড়ো আঙুলটা কোন দিকে, নিচের দিকে, মানে খাতার ভিতরে ঢুকে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের ডিরেকশনের ব্যাপারটা এটাই। তো এখানে আমি দিকের ব্যাপারটা আবার একটা দেখো ছবিতে দেখাচ্ছি। এই যে এখানে এখানে খেয়াল করো যে আমাদের এই যে এ থেকে বি এর জন্য এই যে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তো অ্যান্টি ক্লকওয়াইজের জন্য এই যে উপর দিকে খেয়াল করছো, যেটা দেখাইছিলাম আমি, যখন যখন আমরা এ ক্রস বি বের করতেছি তখন সিটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাই উপর দিকে। আর এখানে দেখো আমরা এখানে 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 বের করতেছি বি ক্রস এ, মানে সি প্রাইম যেটা বি ক্রস এ, তো এটা কি, এটা হচ্ছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ঘড়ি কাঁটার দিকে, এই কারণে এটা দেখো এই যে নিচের দিকে। ওকে, তো তো আবার তোমাদের যাদের স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু খোলার অভ্যাস আছে বা স্ক্রু লাগানোর অভ্যাস আছে, স্ক্রু তো স্ক্রু লাগানো বা খোলার সময় দেখো তোমরা এখানে খেয়াল করো যে যখন এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাও তখন কি হয় মনে আছে? দেখো তো, একটু চিন্তা করে দেখো তো, যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাও তখন স্ক্রুটা তো খুলে যায়, ঠিক না? মানে বাইরে বের হয়ে আসে। তো এটাই এখানে দেখো, যখন এক ক্রস বি, তখন হচ্ছে এটা কি বাইরে বের হয়ে আসতেছে, দেখো উপর দিকে স্ক্রুটা খুলে যাচ্ছে। আবার যখন তোমরা, আর যখন যদি তোমরা ক্লকওয়াইজ ঘুরাও তখন কি হয়, ক্লকওয়াইজ ঘুরাইলে স্ক্রুটা লেগে যায়, ঠিক না? স্ক্রুটা ভিতরে ঢুকে। তো এই দেখো এখানে বি ক্রস এ, যেহেতু বি ক্রস এ, তো স্ক্রুটা ভিতরে ঢুকবে নিচের দিকে। ঠিক আছে, তো তোমাদের বই এটাই ছিল যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরালে এটাকেই বলে ডান হাতি স্ক্রু নিয়ম। তো ডান হাতি স্ক্রুয়ে কি হয়, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরালে স্ক্রুটা খুলে, মানে এই যে উপর দিকে উঠে যাচ্ছে। আর এই যে এখানে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, স্ক্রুটা খুলে উপর দিকে উঠে যাচ্ছে, তাহলে এই সি এর ডিরেকশন হবে উপর দিকে, এই তলের উপর দিকে। আর যদি আর ক্লকওয়াইজ যখন স্ক্রুটা লাগাই, মানে যখন ক্লকওয়াইজ ঘুরাবো তখন স্ক্রুটা লাগাই, তো তখন স্ক্রুটা তখন নিচে ভিতরে ঢুকে যায়, স্ক্রুটা নিচের দিকে চলে যায়। তাহলে আমাদের দিকের ব্যাপারটা নিয়ে আমরা বেশ কয়েকটা উদাহরণ দিলাম। তো আশা করছি দিকের ব্যাপারে তোমাদের কোনো সমস্যা হবে না। তো আলোচনা থেকে আমরা কি দেখলাম, আমরা দিকের ব্যাপারটা থেকে কি দেখলাম খেয়াল করো, আমাদের এ ক্রস বি আর বি ক্রস এ, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি ছিল? শুধুমাত্র এই ডিরেকশনটা, ঠিক তো? এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে শুধুমাত্র ডিরেকশনটা ডিফারেন্স। আর ডিরেকশনটা কি ছিল? একে অন্যের অপোজিট। দেখো বাকি সবকিছু সেম, এ ক্রস বি হবে এবি সাইন থিটা, বি ক্রস এ হবে এবি সাইন থিটা, কিন্তু শুধুমাত্র এখানে পার্থক্য থাকবে কি ডিরেকশনটা, একজন একজনের অপোজিট ডিরেকশন। তো আমরা জানি ভেক্টর অপোজিট ডিরেকশন মানে কি, একটা মাইনাস চলে আসবে, ঠিক তো? এই যে একটা মাইনাস চলে আসলো, মানে যেহেতু এদের ডিরেকশনটা আলাদা, তো আমরা কি এদের কি সমান বলতে পারি? অবশ্যই এরা সমান না। তাহলে কি হবে এরা, তাহলে এরা কি হবে, এদের মধ্যে শুধু একটা মাইনাসের ডিফারেন্স থাকবে, তো ঠিক না? তো আমরা এদেরকে কি লিখতে পারি বলো? এ ক্রস বি, আমি জাস্ট এখানে যদি একটা মাইনাস দিয়ে দিই, তখনই এটা আমাদের কি মিলে যাবে, মানে এটা তখন আমরা সমান লিখতে পারবো। তো এখন খেয়াল করো, তার মানে এই যে আমরা যে বিনিময় করে দিলাম, আমাদের ক্রস গুণন কিন্তু তাহলে কি কি হয় না, আমাদের বিনিময় সূত্র মানবে? ক্রস গুণন বিনিময় সূত্র মানে না। ওকে, আবার এখানে খেয়াল করো, আমরা যদি এই ক্রস গুণনের ভ্যালুটা নিয়ে যদি কথা বলি, আমি এটাকে ম্যাগনিটিউড দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে আমাদের এখন তো আর ডিরেকশনের ব্যাপারটা আসতেছে না, ঠিক না? এটা কি হবে, এটা হবে আমাদের এবি সাইন থিটা, ঠিক তো? এবি সাইন থিটা। তো এখানে এই সামান্তরিকটা খেয়াল করো, এখানে আমি যদি এই লম্বটা বের করতে চাই, ঠিক আছে, দেখো এই লম্বটা,
এই লম্বটা কি এখানে বলো? আমি এই ত্রিভুজে যে এটা তো ভি, এটা তো এই যে ভি ভেক্টরটা, আর এটা হচ্ছে কি লম্বটা। তো যদি আমরা এখানে যদি সাইন থিটা অ্যাপ্লাই করি তাহলে কি আসে? সাইন কি? সাইন থিটা, হ্যাঁ সাইন থিটা। এখানে যদি সাইন থিটা অ্যাপ্লাই করি তাহলে আসবে কি? সাইন থিটা আসবে কিউ এম বাই ও কিউ। ওকে, তাহলে এখান থেকে কিউ এমটা কি? লম্বটা কি? কিউ এম হচ্ছে ও কিউ সাইন থিটা। ও কিউটা কি? বি, তাই এটা কি বি সাইন থিটা? তো এটা কি আমাদের এটা কি আমাদের বি সাইন থিটা না? তো এখন এই ত্রিভুজ থেকে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ছিল এ, ঠিক তো? এটা হচ্ছে আমাদের এ, আর এটা কি বল? এটা হচ্ছে আমাদের বি সাইন থিটা। তাহলে এটা কি? এটা হচ্ছে এটা কি একটা সামান্তরিক না? এটা হচ্ছে কি সামান্তরিকের ভূমি, এটা কি সামান্তরিক ক্ষেত্রফল না? তো আমরা যখন একটা ক্রস গুণন, আমরা যখন ক্রস গুণন করব, ক্রস গুণনের যে মানটা বের করব, আমরা যে মডুলাস দিয়ে মানটা বের করে ফেলি বা, তো তখন আমরা কি করব? তখন যে ওই মানটা কি হবে? ওই মানটা হবে সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে? এটা কি হবে? এটা সামান্তরিকের ক্ষেত্রফল হবে। ওকে, তাহলে আমাদের ক্রস গুণনের মানটা কি হবে? সামান্তরিকের ক্ষেত্রফল। কারণ এখানে কি আছে? এ হচ্ছে ভূমি, আর বি, আর এই যে বি সাইন থিটা, এই বি সাইন থিটা কি? এটা হচ্ছে আমাদের উচ্চতা। তো এবার আমরা আয়ত একক ভেক্টরগুলোর জন্য এই ক্রস গুণনের মানটা কেমন হবে সেটা বের করব। তো এখানে খেয়াল করো, আমি এখানে অক্ষগুলো এঁকে নিলাম, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এঁকে নিলাম আমি এখানে, দেখো অক্ষ তিনটা। তো আমি এখান থেকে যাচ্ছি এই যে এক্স অক্ষ বরাবর আমাদের ইউনিট ভেক্টর, আমাদের ইউনিট একক ভেক্টর কি আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে, এদেরকে আমরা জানি আয়ত একক ভেক্টর বলে। তো আই, এই যে আই জে কে আমি এঁকে নিলাম। তো এখন এখানে খেয়াল করো যে আমরা আই ক্রস আই বের করতে যাচ্ছি। তো আবার আগের মতো আমাদের আই এর আমাদের প্রথম আই, এটার ম্যাগনিটিউড, তারপরে কি দ্বিতীয় আই, ওইটার ম্যাগনিটিউড ইনটু কি সাইন থিটা। এখানে থিটা কত বলো তো? আই 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 একই দিকে, ঠিক তো? তো থিটা হচ্ছে এখানে 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, আর কি এখানে ইটা, ঠিক তো? একক ভেক্টর। এটার ভ্যালু কি আসে বলো? এই যে এখানে সাইন জিরো মানে কত? 0, ঠিক? তার মানে পুরাটা 0 হয়ে যাবে। তার মানে এটা আসলে কি আসতেছে আমাদের? শূন্য ভেক্টর। তাহলে একইভাবে আমরা কি লিখতে পারি? জে ক্রস জে, একইভাবে আমরা জে ক্রস জে কি লিখতে পারি? শূন্য ভেক্টর। একইভাবে আমরা কে ক্রস কে কি লিখতে পারি? কে ক্রস কে কি লিখতে পারি? শূন্য ভেক্টর। তো এগুলো যদি, তার মানে আমরা এখান থেকে কি দেখলাম? যে যদি আমাদের একই রকম হয়, মানে যদি আই আই বা জে জে কে কে হয়, একই রকম যদি হয়, তাহলে আমাদের এটা কি হবে? শূন্য ভেক্টর। তো এখন আমরা বের করি আই ক্রস জে কি হবে। তো এখানে খেয়াল করো, আমরা আই ক্রস জে বের করতে চাচ্ছি। তো আই ক্রস জে এর জন্য আমরা এখানে কি লাগবে বলো? প্রথমে আই এর ভ্যালু লাগবে ম্যাগনিটিউড আই, জে, আর এখানে অ্যাঙ্গেল কত বলো? আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এখানে কি লিখবো? সাইন 90 ডিগ্রি, আর এখানে কি একটা ইটা, একক ভেক্টর ইটা। তাহলে এখানে খেয়াল করো, আই এটা তো 1 1, আর সাইন 90 ভ্যালু কত? 1। তার মানে এখানে কি আলটিমেটলি থাকবে কি আমাদের ইটা, একক ভেক্টর থাকবে, ঠিক না? কারণ এখানে আই এটা 1, এটা 1, আর সাইন 90 1, তাহলে ইটা থাকবে। তাহলে এখন ইটার ডিরেকশন কি হবে? ইটার ডিরেকশন হবে জেড অক্ষ বরাবর। ঠিক আছে, এটার ডিরেকশনটা কি হবে? জেড অক্ষ বরাবর। তো এখানে তো আর কিছু নাই, ঠিক না? এখানে যে শুধুমাত্র একক ভেক্টরটা আছে, আর কিছু নাই। তো এই কারণে এটাকে আমি বরাবর, আমি কি লিখতে পারি? জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি বলতো? কে। তো এটাকে আমি কে লিখতে পারি। তার মানে আমাদের আই ক্রস জে কি হবে? কে হবে।
তো এখানে এখানে খেয়াল করো, এই যে আমরা যে অক্ষ ব্যবস্থাটা আঁকতেছি, এক্স অক্ষ আঁকে জেড অক্ষ, দেখো আমি দুই এখানে একটা অন্যভাবে আঁকছি। এখানে খেয়াল করো, আমরা তো জানি এটা আমাদের ঠিক, এটাতে কোনো সমস্যা নাই। আর এখানে এই যে আমরা যখন আই ক্রস জে বের করতেছিলাম, তখন এই যে এটা ডিরেকশনটা এইদিকে, এটা কি কোন ডিরেকশন? অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক তো? তো অ্যান্টি ক্লকওয়াইজ জন্য আমাদের মনে আছে তো, অ্যান্টি ক্লকওয়াইজ জন্য কি হবে? এটা উপর দিকে, বাস যেটা এখন এই দিকে। এখন এইখানে একটু খেয়াল করো, আমি যখন এখানে আই ক্রস জে বের করতেছি, এই যে আই তো এইটা এক্স অক্ষ বরাবর, আর জে কি এইটা এই বরাবর, ঠিক তো? তো আই ক্রস যেটা কি এরকম আসে, ঠিক তো? এরকম আসে না আই ক্রস যেটা? এটা কি আসলো বলো তো? এটা তো আমাদের কি ক্লকওয়াইজ, এটা তো আমাদের ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ হলে কোথায় হবে? আমাদের যে এদের যে প্রোডাক্ট, এদের যে ক্রস গুণনের যে ক্রস গুণনটা, ওই ক্রস গুণনের উত্তর অ্যান্সারটা, ওইটার ডিরেকশনটা কোন দিকে হবে, ওই ভেক্টরটা কোন দিকে হবে? এটা তো নিচের দিকে হওয়ার কথা, ঠিক না? কিন্তু আমি এটা আঁকছি উপর দিকে, তার মানে এভাবে স্থানাঙ্কটা আঁকা যাবে না। আমাদের আঁকা উচিত ছিল কি, জেডটা এদিকে না দিয়ে আমাদের দেওয়া উচিত ছিল জেডটা নিচের দিকে। ওকে, তার মানে আমরা কিন্তু এখন চাইলেই এক্স অক্ষ একক জেড অক্ষ যেমন তেমন ভাবে আঁকতে পারবো না, আমরা যে চাইলে এমন ভাবে দিতে পারবো না যাতে হচ্ছে আমাদের মানে মানে আমাদের এমন ভাবে দিতে হবে যাতে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আই জে এর ক্রস গুণন করলে এটার এই যে লম্ব বরাবর, মানে এই আমাদের ক্রস গুণনের যে নিয়ম অনুসারে যে আমাদের গুণফলের যে ডিরেকশনটা, ওই অনুসারে আমাদের জেড অক্ষটা দিতে হবে। আমরা চাইলে যেমন তেমন ভাবে জেড অক্ষটা আঁকতে পারবো না। তার মানে তুমি যদি এখানে এক্স না দিয়ে এখানে এক্স দিতা, এখানে ওয়াই দিতা, যদি এক্স আর ওয়াই এখানে অদল বদল করে দাও, তাহলে এখানে এটা হবে না, মানে এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আঁকা হবে না। তো এই কারণে এবার এখন থেকে আমরা যখন আঁকবো একটু সাবধানে আঁকবো, যাতে এই এই ভুলটা না হয়। তো এখানে আমরা বের করে ফেলছি আই আই ক্রস জে হচ্ছে আমাদের কে। তো একইভাবে যখন আমরা জে ক্রস আই বের করব, জে ক্রস কে বের করব, জে ক্রস কে, ওইটাকে আমরা এখান থেকে দেখাইতে পারি কি, যখন আমরা জে ক্রস কে কে করব, ওইটাকে আমরা এখান থেকে দেখাইতে পারি আই। আবার যখন আমরা কে ক্রস আই করব, তখন ওইটা কি হবে? ওইটাকে আমরা বলতে পারবো জে। তো এখানে খেয়াল করো, আমি এটা মনে রাখার জন্য তোমাদের দুইটা টেকনিক দেখাবো। এখানে দেখো, আমরা প্রথমে যে এই টেকনিকই দেখি, দেখো আমাদের এখানে আমরা চক্রক্রমিক ভাবে এটা মানে এখানে দেখো নিয়মটা কিন্তু চক্রক্রমিক, এটা কি চক্রক্রমিক। তো তোমরা যারা চক্রক্রমিক জানো তারা এটা খুব সহজে ধরতে পারবা। এখানে খেয়াল করো, যখন আমাদের আই জে ছিল তখন কি কে আসছে, ঠিক না? এই দেখো আই জে, আই জে এর ক্রস গুণ করলে কি পাবো আমরা? কে পাবো। ওকে, আবার দেখো যখন জে কে এর এই যে আই জে এর জন্য আমরা পাচ্ছি কি কে। আচ্ছা, আবার যখন খেয়াল করো, যখন আমরা জে কে এর করতেছি, তো চক্রক্রমিক অনুসারে কি আসবে? কে এর পরে কি আসবে বলো? আই আসবে। এই যে কে এর পরে আই আসবে, তো তখন আমরা জে কে এর করতেছি, তখন আমরা কি পাবো? আই। ঠিক আছে, আবার খেয়াল করো এই চক্রক্রমিকের নিয়ম নিয়ম অনুসারে খেয়াল করো, এই যে আমরা এই জ্যাকেট তো করে ফেলছি, তাই এখন আমরা কার করবো? কে আই, সিরিয়ালে তো এটাই আসে। প্রথমে যেহেতু আই জে করছি, এখন জে আর তারপর জে কে করছি, তাহলে এখন আসবে কি কে আই। তো কে আই এর জন্য কি পাবো বলো? আই এর পরে কি আছে? জে, এটা পাবো। ঠিক আছে, তো এভাবে আমরা মনে রাখতে পারবো। অথবা আরেকটা টেকনিক দেখো, আমি এখানে দেখাইছি, এই যে আই জে কে, খেয়াল করো এখানে আই জে এর জন্য, এই যে আই জে এর জন্য আমরা কি পাচ্ছি? কে। আই জে এর জন্য কে। আবার জে কে যখন আমরা করতেছি, জে কে জন্য কি করতেছি? কি পাবো? আই পাবো, এই যে আই পাচ্ছি। আবার যখন তো কে আই যখন করতেছি, কে আই এটা যখন করতেছি, তখন আমরা কি পাচ্ছি? এই যে জেটা পাচ্ছি, ঠিক না? ওকে, আর এদের ক্ষেত্রে দেখো এটাকে প্রত্যেকে প্লাস পজিটিভ, তাই এখানে আমি পজিটিভ লিখছি, প্লাস দিছি। আর দেখো এটা সব, এটা আমি এটা অ্যান্টি, আমি এটা মনে রাখার জন্য আমি এটা ইচ্ছা করে এভাবে আঁকছি যাতে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়। তো আমরা জানি অ্যান্টি ক্লকওয়াইজ সব জন্য অ্যাঙ্গেলটা কি পজিটিভ হয়, তো এইভাবে আমরা চাইলে মনে রাখতে পারি। তো আরো তিনটা বাকি আছে, এখানে দেখো আমি লিখছি জে আই কে জে আই কে। তো জে আই কে আমরা জানি আই জে যেহেতু কে আসছে, তাহলে জে আই কে হবে মাইনাস কে, কারণ যেহেতু এটা বিনিময় সূত্র মানে না, আর
যেহেতু এটা উল্টো হয়ে গেছে, দেখো আই জে আর জে আই একে অন্যের উল্টা, তার মানে এটা যদি কে হয় এটা অবশ্যই মাইনাস কে হবে। একইভাবে দেখো পরবর্তীটা দেখো জে কে ইকুয়ালস টু জে, জে আর কে ক্রস গুণ করলে কি আই আসতেছে, তাহলে কে আর জে ক্রস গুণ করলে কি আসবে, মাইনাস আই আসবে। একইভাবে কে আর আই এর ক্রস গুণ করলে জে আসতেছিল, আর এখন আই আর কে এর ক্রস গুণ করলে কি হবে, মাইনাস জে। তো এখানে খেয়াল করো, আমি মনে রাখার টেকনিকটা আবার এখানে দেখাইছি, দেখো এই যে এটা হচ্ছে আমাদের যখন এই যে আমরা যখন অ্যান্টি ক্লকওয়াইজ এই যে প্লাস, তোমরা এটা মিলাই একটা একটা করে তিন জোড়াটা মিলাই দেখো এখানে। আবার এখানে খেয়াল করো যখন এই যেখানে ক্লকওয়াইজ জে আই, জে আই এর জন্য মাইনাস কে, জে আই এর জন্য মাইনাস কে, আবার আই কে এর জন্য, আই কে এর জন্য কি হবে, আই কে, আই কে এর জন্য কি হবে, মাইনাস জে। দেখো আই কে এর জন্য মাইনাস জে। তো এইভাবে তোমরা মিলাই দেখো এখান থেকে যে প্রত্যেককে দেখো জে আই মাইনাস, জে আই এর জন্য মাইনাস কে, আবার কে জে, কে জে এর জন্য মাইনাস আই, আবার আই কে এর জন্য মাইনাস জে। তো যেহেতু আমরা একক ভেক্টর গুলোর জন্য ক্রস গুণনটা বের করে ফেলছি, এই যে নয়টা নয়টা বের করে ফেলছি, তো আয়ত একক ভেক্টর গুলোর জন্য ক্রস গুণনের যে মানটা কি হবে, ক্রস গুণনের যে রেজাল্টটা কি হবে এটা বের করে ফেলছি। তো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে উপাংশে বিভাজিত ভেক্টরের জন্য ক্রস গুণনটা করব। তো এখানে খেয়াল করো আমাদের এ বি দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টর এই যে উপাংশে বিভাজিত করা আছে, এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে, আর বি ভেক্টরটা কি বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে। তো আমরা এখান থেকে এ ক্রস বি বের করব। তো প্রথমে লিখে ফেলি এটাকে। তো এখানে দেখো আমি এটা লিখে নিলাম ক্রস গুণন। তো আমি তা এখন প্রতিটা টার্মকে আলাদা করে আমি এ এক্স আই এর সাথে পুরাটা, এ ওয়াই জেড এর সাথে পুরাটা, এ জেড কে এর সাথে পুরাটা দিই, ক্রস গুণন দিই। তো এখানে দেখো আমি লিখে নিলাম এখানে এই যে প্রথমে এ এক্স আই এর সাথে ক্রস গুণন কি, এই যে পুরাটা বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে, আবার এ ওয়াই জে এর সাথে ক্রস গুণন কি পুরাটা বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে, একইভাবে একইভাবে এ জেড কে এর সাথে ওই পুরাটা। তো এখন এখানে দেখো কয়টা টার্ম আসবে টোটাল, এখানে তিনটা 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 টার্ম, নয়টা টার্ম আসবে, ঠিক তো। আমি নয়টা টার্মে লিখে নিচ্ছি এখানে। তো এখানে খেয়াল করো আমি নয়টা টার্ম লিখে নিচ্ছি এখানে। তো আমরা এই যে এখান থেকে দেখি যে আই যখন যখন দুইটা সেম তখন জিরো হয়ে যাচ্ছে, ঠিক তো। তো আমাদের এখান থেকে কোনটা জিরো হয় বলো, এই যে এই টার্মটা জিরো হয়ে যাবে, এই টার্মটা জিরো হয়ে যাবে, আর এই টার্মটা কি জিরো হয়ে যাবে, ঠিক। ওকে, তাহলে আমাদের এই তিনটা টার্ম আউট হয়ে যাচ্ছে এখান থেকে। তাহলে আর থাকতেছে কয়টা টার্ম, এই ছয়টা টার্ম থাকতেছে। তো এই ছয়টা টার্মে যদি আমি ভ্যালুগুলো লিখি তাহলে কি হয় দেখো। তো আমি এখানে এখানে কি আমাদের আই জে আছে, ঠিক না, আই জে এর বদলে কি লিখতে পারি আমরা, আই ক্রস জে এর বদলে কে লিখতে পারি এখানে, আবার এখানে আই কে এর বদলে কি লিখতে পারি। তো আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই দেই তো দেখি এটা কি আসে। হ্যাঁ, আমি এখানে সবগুলোর ভ্যালুগুলো বসাই দিচ্ছি এখান থেকে, এখান থেকে আমি সবগুলোর ভ্যালু এখানে বসাই দিচ্ছি, তো দেখি কি আসে। তো এখানে খেয়াল করো আমি এখানে আয়ত একক যে ভেক্টর গুলো ছিল আমাদের আই জে কে, এদের যে ক্রস গুণন গুলো ছিল নয়টা টার্ম, আমি এগুলোর ভ্যালু গুলো বসাই দিছি। দেখো এখানে আই ডট আই, আই ক্রস আই, জে ক্রস জে আর কে ক্রস কে, এগুলো দেখো জিরো হয়ে গেছে, কারণ আমরা জানি এগুলো জিরো। ওকে, এগুলো জিরো দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আই জে কি কে, আবার এই যে আই কে, আই ক্রস জে কে, আবার আই আই ক্রস কে, আই ক্রস কে কি হবে, মাইনাস জে। একইভাবে জে ক্রস আই কি হবে, জে ক্রস আই মাইনাস কে। একইভাবে জে ক্রস কে কি হবে, আই। দেখো আমি সবগুলো এখানে বসাইছি। কে ক্রস আই কি হবে, কে ক্রস আই হবে জে প্লাস জে, আর এখানে কে ক্রস জে কি হবে, মাইনাস আই। ওকে, সবগুলো বসা দিছি, এমন আসছে। তো এখন আমি কি করবো, আমি হচ্ছে এগুলো এখান থেকে আই জে কে এগুলোকে সবগুলো টার্মগুলোকে আলাদা করে ফেলবো। তো এখন দেখো আমি এখানে কমন নিলাম, এই যে আই কমন নিচ্ছি, আই কমন নিলে কি আসতেছে এখানে দেখো, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। জে কমন নিলে কি আসে দেখো, জে কমন নিলে আসে এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড। কিন্তু আমি এখানে ইচ্ছা করেই দেখো আমি জে কমন না নিয়ে মাইনাস জে কমন নিছি। কেন কমন নিছি, কারণ হচ্ছে আমি আমি চাচ্ছি এটাকে নির্ণায়কের ফরম্যাটে নিতে, বুঝছো। তো নির্ণায়কের ফরম্যাটে জানোই তো যে আমাদের এই যে নির্ণায়কের ফরম্যাটে নেওয়ার জন্যই আমি এখানে মাইনাস নিছি। আমি দেখাচ্ছি সামনে। আর এখানে খেয়াল করো,
আর যেহেতু আমি এখানে মাইনাস জে কমন নিচ্ছি, আমি ইচ্ছা করে এটা মাইনাস জে রাখছি, আমি চাইলে প্লাস জেও নিতে পারতাম, কিন্তু আমি যেহেতু নির্ণায়কের ফর্মেটে নিতে যাচ্ছি তাই আমি মাইনাস জে কমন নিচ্ছি। তো মাইনাস জে কমন নিলে কি আসে এখান থেকে, এক্স বি জেড এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস এ জেড বি এক্স। ওকে, আর এখান থেকে প্লাস কে কমন নিছি, কে কমন নিলে কি থাকে, এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। ওকে, তো এখন যদি আমি এটা কি লিখতে পারি দেখো, তো এইখানে দেখো এই যে আমি এটাকে এইভাবে লিখে ফেললাম, এটাকে আমি নির্ণায়কের মতো করে লিখলাম। তো তো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এখান থেকে আমরা লিখতে পারি এটা 3/2, এখান থেকে আমরা 3/3 আকারে একটা নির্ণায়ক লিখতে পারি। সেটা কি হবে, সেটার প্রথম সারি হবে এখানে আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই পিজেড। তো যাদের এখানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তো তারা একটু ব্যাক ক্যালকুলেশন করে একটু দেখো। তো তোমরা যখন নির্ণায়ক দেখবা তখন এই যে এটা একটা নির্ণায়ক 3/3 আকারের 3/3 আকারের নির্ণায়ক। তো এখানে যদি আমি প্রথম সারি বরাবর বিস্তার করি তাহলে কি হবে দেখো, এই যে এখানে আই, যদি আই নেই, আই এর জন্য এটা বাদ দিব, এই যে মানে এর বরাবর সারি কলাম বাদ দিব, তাহলে কি থাকে, এ ওয়াই এ জেড বি ওয়াই বি জেড। দেখো এ ওয়াই এ জেড বি ওয়াই বি জেড। একইভাবে জে নিব, জে এর জন্য চিহ্নটা কি হবে, মাইনাস হবে, এই কারণে এখানে আমরা মাইনাস দিছি। দেখছো কি কেন আমরা আগে এখানে ইচ্ছা করি মাইনাস জে নিছিলাম, কারণ আমি তোমাদের আগেই বলছিলাম যে আমরা চাচ্ছি এটাকে নির্ণায়কের ফরম্যাটে সাজাইতে। তো এই কারণে এখানে আমি ইচ্ছা করি প্লাস জে কমন না নিয়ে মাইনাস জে কমন নিছি। তো এখানে মাইনাস জে নিলে কি থাকে, এটা একটা বাদ, তাহলে কি এ এক্স এ জেড বি এক্স বি জেড, এক্স এ জেড বি এক্স বি জেড। আর যদি প্লাস কে নেই তাহলে কি এক্স এ ওয়াই বি এক্স বি ওয়াই, এক্স এ ওয়াই বি এক্স বি ওয়াই। আবার এখানে খেয়াল করো, এটাকে যখন আমরা বিস্তার করবো তখন কি আসবে, এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড, এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড। ঠিক আছে, আবার এখানে খেয়াল করো, এক্স বি জেড মাইনাস বি এক্স এ জেড, এক্স বি জেড মাইনাস বি এক্স এ জেড। এটা কি হবে, এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই, এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই। ওকে, তাহলে এই জিনিসটা কি দেখো, আমরা এটা ছিল কি দেখো, আমাদের এটা ছিল আসলে এ ক্রস বি, ঠিক না? তো এ ক্রস বিটা আসলে কি, এটাকে নির্ণায়কের মতো হয়ে গেল নাকি? তো আমরা এই যে আমরা যখন আমাদের যখন দুইটা ভেক্টর থাকবে, খেয়াল করো, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, যেখানে এটা উপাংশে বিভাজিত করা আছে এক্স আই এ ওয়াই জেড বি এক্স এক্স আই এ ওয়াই জেড এক্স আই এ ওয়াই জে এজেড কে, আর আরেকটা ভেক্টর আছে বি এক্স আই বি ওয়াই জে বিজেড কে। যখন এখানে উপাংশে বিভাজিত করা আছে, তো তখন আমাকে যদি বলে যে একটা ক্রস গুণন করো, আমরা কি করব, আমাদের কিন্তু এই এত বড় বড় ক্যালকুলেশন এগুলো করার কোনো দরকার নাই। আমরা কি করব, আমরা সিম্পলি এটাকে নির্ণায়কের ফরম্যাটে লিখব। ঠিক আছে, কেমনে লিখব, আমরা প্রথম সারিতে কি দিব বলো, প্রথম সারিতে দিব আই জে কে, জাস্ট জাস্ট আয়ত একক ভেক্টরগুলো আই জে কে দিয়ে দিব প্রথম সারিতে। দ্বিতীয় তারপর কি, তারপর তো আরো দুইটা ভেক্টর থাকে, ওই দুইটা ভেক্টরে যে কোএফিসিয়েন্ট গুলো আছে ওই কোএফিসিয়েন্ট গুলো সিরিয়ালে দিয়ে দিব। প্রথমে দেখো প্রথম ভেক্টরের কোএফিসিয়েন্ট কি, এক্স এ ওয়াই, সিরিয়াল দিতে হবে কিন্তু এখানে আই এর নিচে আই, জে এর নিচে জে, কে এর নিচে কে। তাহলে এখানে প্রথম ভেক্টরের কোএফিসিয়েন্ট কি দেখো, এক্স এ ওয়াই এ জে, তাহলে দেখো এক্স এ ওয়াই এ জে। আর দ্বিতীয় ভেক্টরের কোএফিসিয়েন্ট কি, বিএক্স বিওয়াই বিজে, দেখো বিজেড বিএক্স বিওয়াই বিজেড। দেখছো, তো আমি যখন নির্ণায়কের ভ্যালু বের করব তখনই কি আমার ক্রস গুণনটা হয়ে যাবে। তো আমি তোমাদের ছোট্ট একটা এক্সাম্পল দেখাই, তাহলে ব্যাপারটা তোমাদের আরো ক্লিয়ার হবে। তো এখানে খেয়াল করো, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতেছি তোমাদের। এখানে দেখো এ হচ্ছে কি আই মাইনাস টু জে প্লাস থ্রি কে, বি হচ্ছে টু ওয়াই মাইনাস ফাইভ কে। আমাদের এখান থেকে কি করতে হবে, আমাদের এখান থেকে এ ক্রস বি এটা বের করতে হবে। ওকে, এ ক্রস বি বের করবো, তো আমরা কি করব, আমরা নির্ণায়কের ফর্মেটে লিখবো এটাকে, আমাদের আর ওই হাবিজাবি করার দরকার নেই। আমরা এখানে নির্ণায়কের ফর্মেটে লিখবো। তো নির্ণায়কের ফর্মেটে প্রথমে কি লিখবো, আমাদের প্রথম রোতে কি দিব, আই জে কে, আর দ্বিতীয় রোতে তারপরে কি দিব, আমরা এই যে এ বি এর কোএফিসিয়েন্টগুলো দিব। তো সবার প্রথমে কোনটা, দ্বিতীয় রোতে কি দিব, এই যে আমাদের প্রথমে এই যে আই জে কে এর পর আমরা কি দিব, এই যে প্রথম কি ভেক্টর আছে এ, ঠিক না? তাহলে প্রথমে এই যে এখানে দিব এই প্রথম ভেক্টরের কোএফিসিয়েন্টগুলো, এখানে দিব দ্বিতীয় ভেক্টরের কোএফিসিয়েন্টগুলো। ওকে, এখানে দিব আমরা যে প্রথম ভেক্টরেরটা আর এখানে দ্বিতীয়টা সিরিয়ালে আমরা দিব। ঠিক আছে, এখানে প্রথমেরটা দিয়ে আমরা এখানে দিলে কি হয় দেখো, এই যে এর কোএফিসিয়েন্ট গুলো কি বলতো, সিএল দিতে হবে, আই এর নিচে আই, জে এর নিচে জে, কে এর নিচে কে। তাহলে আই এর কত এখানে 1,
জে এর কত বলো -2, কে এর কত বলো +3। তারপর তারপর কোনটা দিবে? যে বি এরটা দিব, ঠিক না? বি এর কত দেখো, বি এর জন্য আই এর কত বলো, আই এর নিচে আই দিব, আই এর কত 2, জে কত, জে নাই। দেখো এখানে বি এর জন্য জে জে নাই, মানে কি জে এর কোএফিসিয়েন্ট কি হবে? 0। আচ্ছা, আর কে এর কোএফিসিয়েন্ট কি হবে? -5। তো এখন যদি আমি এটাকে বিস্তার করে দিব প্রথম সারি বরাবর, তখনই আমার কি হবে? আমার ক্রস গুণটা, আমার ক্রস প্রোডাক্টটা বের হয়ে যাবে। দেখি আমরা করি। প্রথমে এই যে আই এর জন্য করি। আই এর জন্য কি হবে বলো? তোমরা চাইলে একবারও লিখতে পারো, অথবা চাইলে এবার ভেঙে ভেঙে লিখতে পারো। আমি তোমাদের সুবিধার জন্য ভেঙে ভেঙে লিখি। আই এর জন্য কি হবে? -2, -2, 3, -2305। ওকে, এই যে আমি এটা বাদ দিয়ে দিলাম, তাহলে -2305। আর জে এর জন্য কি হবে? মাইনাস চিহ্নটা মাইনাস হবে। আর এখানে নির্ণায়কের ভিতরে কি হবে? আমাদের এই যে এটা বাদ, তাহলে কি আসে এখান থেকে? 1 2, আচ্ছা 1 3 1 3 2 -5, 1 3 2 -5। এখন যদি কে এর জন্য বের করি, তাহলে কি আসবে? প্লাস কে কি আসে বলো? এটা বাদ, তাহলে আসবে 1 -2 1 -2 2 0, 1 -2 2 0। তো এখান থেকে কি আসে দেখো? আয়ের জন্য এটা হবে কত বলো? -10 -10 -0। এই যে এইভাবে মাল্টিপ্লাই করবো আমরা, আর মাঝে হবে মাইনাস। জে এর জন্য কি হবে? জে এর জন্য হবে এখানে -5, সূত্রের মাইনাস, 3 দুগুণে 6, প্লাস কে এর জন্য কি হবে? এখানে 0 আর সূত্রের মাইনাস, আর এখানে একটা হবে মাইনাস, তাহলে +4। তো এখান থেকে কি আসতেছে আমাদের? -10i -10i, এখানে কি -11, তাহলে প্লাস মাইনাস মাইনাসে প্লাস, +11j, আর এখানে কি আসছে? +4k। দেখছো কত সহজে আমাদের ক্রস গুণনটা হয়ে গেল। ওকে, তাহলে এখন আমরা দেখব যে আমরা ডট ডট গুণনও দেখছিলাম যে কিভাবে ডট গুণনটা আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা 4টা কেস অ্যাপ্লাই করছিলাম। তো এখন আমরা ক্রস গুণনও দেখব যে এই ক্রস গুণনটা আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি। তো এখন দেখব যে এই যে সরি, এখানে একটা হবে। এখন আমরা দেখব যে তোমাদের দেখাইলামই যে কিভাবে আমরা নির্ণায়কের সাহায্যে খুব সহজে আমরা ক্রস প্রোডাক্টটা করে ফেলতে পারি। তো এখন এই যে ক্রস প্রোডাক্টটা যে কোথায় কোথায় আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা দেখাবো। আচ্ছা, আমি লিখে নেই। তো এখানে দেখো, আমরা ভেক্টর বা ক্রস গুণনকে আমরা এই যে এখানে 3টে অ্যাপ্লাই আমি দেখাচ্ছি। আমরা হচ্ছে সমান্তরাল ভেক্টর প্রমাণ করতে পারবো, মানে দুইটা ভেক্টর যদি সমান্তরাল এটা প্রমাণ করতে পারবো। ত্রিভুজ বা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এখানে দেখো, যেহেতু সামান্তরিক বলছি, এখানে সামান্তরিকের আন্ডারে যা যা থাকে, যেমন ধরো আয়ত, বর্গ, এগুলোরও বের করা যাবে। আর এখানে দেখা, আর আরেকটা হচ্ছে এক সমতুল্য প্রমাণ করতে পারবো। ট্রিপল প্রোডাক্ট, মানে 3টা ভেক্টর যদি থাকে এটাকে একই সমান্তরাল রেখে প্রমাণ করতে পারবো। তো আমি একটা একটা করে দেখাই। তো সবার প্রথমে আমি দেখাই সমান্তরাল ভেক্টর প্রমাণটা। তো খেয়াল করো, আমাদের এখানে আমরা জানি যে আমাদের a ক্রস b কি হবে? a এর মান, b এর মান, এদের মধ্যবর্তী কোণের সাইন, আর একটা একক ভেক্টর ইটা, ঠিক তো? তো এখন খেয়াল করো, যদি এখানে থিটা, মানে যদি দুইটা ভেক্টর সমান্তরাল হইতো তাইলে কি হতো বলো? সমান্তরাল হইলে আমাদের থিটা কি হবে? সমান্তরাল হইলে থিটা হবে কত? 0 ডিগ্রি, নাকি? তো থিটা যদি 0 ডিগ্রি হয়, এটা কখন থিটা কখন 0? যখন সমান্তরাল, নাকি? সমান্তরাল। তো যদি থিটা 0 হয়, তাহলে এখান থেকে খেয়াল করো যে, তো থিটা 0 হইলে সাইন 0 কত? 0। তো সাইন 0 যদি 0 হয়, পুরাটা কি হয়ে যাবে? এই পুরাটা হয়ে যাবে কত? 0, শূন্য ভেক্টর। তার মানে কি? এটা তার মানে আমরা কি বলতে পারি? যদি সমান্তরাল হয়, ক্রস প্রোডাক্ট কি হবে? 0 হবে। অথবা ক্রস প্রোডাক্ট 0 হইলে সমান্তরাল হবে। দেখো এখানে যেহেতু সাইন 0 সমান্তরাল হলে সাইন 0 ডিগ্রি 0, তো তখন কি হবে? এদের ক্রস প্রোডাক্ট কি হবে? শূন্য হবে। তার মানে দুইটি ভেক্টরে যদি ক্রস প্রোডাক্ট যদি আমরা সমান্তরাল হয়,
থিটা 0 হওয়ার কারণে আমাদের কি হবে, দুইটা ভেক্টর সমান্তরাল হলে ক্রস প্রোডাক্ট 0 হবে। অথবা অথবা যদি দুইটা ভেক্টর আমরা উল্টাটাও বলতে পারি, আমরা যদি দেখি যে ক্রস প্রোডাক্টটা 0 আসছে, তার মানে আমরা কি বলবো, দুইটা ভেক্টর সমান্তরাল। তো আমি এখন তোমাদের দুইটা एग्जांपल দেখাই এখানে। তো খেয়াল করো, আমি एग्जांपलটা লিখে নেই। তো কোশ্চেনটা এমন যে পি কিউ দুইটা ভেক্টর দেওয়া আছে, আমাদের বলা আছে যে ভেক্টর দুই সমান্তরাল, যদি ভেক্টর সমান্তরাল হয় আমাদের এম এর ভ্যালু কত বের করতে হবে। তো আমরা যেহেতু সমান্তরাল প্রমাণ করতে হবে, তো আমরা অবশ্যই ক্রস গুণ করব। আমরা পি ক্রস কিউ বের করে ফেলি। পি ক্রস কিউ, এটা কি হবে, নির্ণায়কের মতো করে লিখতেছি আমি, আই জে কে 2m-3 2m-3 সিরিয়াল আছে, যেহেতু আই জে কে সিরিয়ালে আছে 2m-3। আর কিউ প্রথম ভেক্টর লিখলাম, এখন দ্বিতীয় ভেক্টর লিখি 10 - 5 - 15 10 10 -5 -15। ওকে, তাহলে এখান থেকে কত আসে দেখি আমরা। ঠিক আছে, এখান থেকে কত আসবে বলো। আমরা যদি আই নেই, আমি এটা একবার লিখে ফেলি, হ্যাঁ, আই এটা বাদ, এটা বাদ হয়ে যাবে, তাহলে কত আসে মাইনাস, এই যে এটা যদি বাদ হয় তাহলে এই চারটা, এটা বাদ হলে এই চারটা কি হবে দেখো, এই চারটা -15m -15m -50m, এখানে কি মাইনাস মাইনাসে প্লাস, +15 আর সূত্রের একটা মাইনাস, তাহলে -15। ওকে, -15m 15m -15। আচ্ছা, জে এর জন্য কি হবে, মাইনাস জে, এটা বাদ, তাহলে হবে -30, এখানে মাইনাস মাইনাসে প্লাস, +30, তাহলে -30 +30। আর কে এর জন্য কি আসে, প্লাস কে, কে এর জন্য আসবে এখানে -10 -10m -10 -10 10m। ওকে, তো এখান থেকে খেয়াল করি, এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি i -15m -15, যে এটা আউট হয়ে যাবে কারণ 0 হয়ে যাচ্ছে এখানে, প্লাস কে, কে কি হবে -10 -10m। তো এখন এখান থেকে খেয়াল করো, যেহেতু আমাদের যেহেতু বলছে এটা সমান্তরাল, তার মানে আমাদের কি হবে, এই যে ক্রস প্রোডাক্টটা পি ক্রস কিউ এটা 0 হবে। তো আমরা কি লিখবো এখন, এই যে পি ক্রস কিউ যেহেতু সমান্তরাল, তো এটা লেখা যেতে পারে এখান থেকে, যেহেতু আমাদের পি কিউ পরস্পর সমান্তরাল, তো আমাদের পি ক্রস কিউ ইকুয়ালস টু কি, নাল ভেক্টর বা 0 বা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তো এখান থেকে আমরা এই যে এটা সমান 0। তো এখানে খেয়াল করো, যেহেতু আমরা এখন দুইটা ভেক্টরকে, আচ্ছা এখানে ক্যাপ হবে, আমরা যেহেতু এখানে দুইটা ভেক্টরকে এই যে এই পাশে এটা সমান, তো এটাকে আমরা দেখো, এই পাশে তো কোনো ভেক্টর নাই, নাই নাই বলা ঠিক না, এখানে শূন্য ভেক্টর মানে কি বলো, আমরা জানি শূন্য ভেক্টর মানে এখানে আসলে এমন ভেক্টর আছে যে 0i প্লাস 0j প্লাস কি 0k। ওকে, এখানে কিন্তু এটা আছে, তার মানে এখানে i এর কোএফিসিয়েন্ট কত, 0, j এর কোএফিসিয়েন্ট 0, k এর কোএফিসিয়েন্ট 0। তো আমি এখন এই দুইটাকে যদি সহগ সমীকৃত করি, আমি যদি এই দুইটাকে সহগ সমীকৃত করি, সরি, তো আমরা কি লিখতে পারি দেখো, এখানে, আচ্ছা এটা আলাদা রাখি, এটা আলাদা। ওকে, তো আমি এখানে কি লিখতে পারি দেখো, এই যে i এর সহগ কত, -15m -15 ইকুয়ালস টু 0, -15m -15m -15 ইকুয়ালস টু 0।
তো তোমরা এভাবেই লিখবা যে আই, এখানে যেহেতু আমরা আই ও কে এর সহগ সম্পর্কিত করতেছি, কারণ এই যে শূন্য ভেক্টর এটা হচ্ছে এটা। তো আমরা কি লিখতে পারি এখানে আই কে এর সহগ সম্পর্কিত করে পাই। এই যে দেখো প্রথমে আই এরটা করলাম -15 -m -15 ইকুয়ালস টু 0, এখান থেকে m - 1, আবার -10m -10 ইকুয়ালস টু 0, এখান থেকে m ইকুয়ালস টু -1। তার মানে আমাদের অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে m ইকুয়ালস টু -1। তো এভাবেই দেখো, যদি আমাদের দুইটা ভেক্টর সমান্তরাল দেওয়া থাকে তো আমরা সেখান থেকে m এর ভ্যালুটা বের করতে পারবো। মানে যদি সমান্তরাল দেওয়া থাকে, আবার যদি এখানে একটা ধ্রুবক দেওয়া থাকে যেটার মান দেওয়া না থাকে, তো আমরা ওই ধ্রুবকটা বের করতে পারবো। তো এখন আমরা ঠিক উল্টা ম্যাথটা দেখবো, যে সমান্তরাল কিভাবে প্রমাণ করতে হয় ওইটা দেখবো। এরকম একটা ম্যাথ দেখি। তো এখানে আমাদের এ বি দেওয়া আছে দুটো ভেক্টর। তো যদি এ বি দেওয়া থাকে, আমাদের এখান থেকে প্রমাণ করো যে এই যে এ বি এটা কি সমান্তরাল। ঠিক আছে, এরা কি সমান্তরাল কিনা আমরা এটা প্রমাণ করব। ওকে, তো আমরা কি করব, আবার এখানে ক্রস গুণন করব নির্ণায়কের মাধ্যমে করব। দেখো এখানে প্রথমে আই জে কে 1 1 1, যেহেতু এখানে প্রত্যেকটা সব 1, তারপর 5 5 5 5 5 5। তো আমি এখন নির্ণায়কের ভ্যালুটা বের করে ফেলি। তো এটা এমন আসে I 5 - 5 - j 5 - 5 প্লাস কে 5 - 5। তার মানে এখান থেকে কি আসছে, সবগুলা জিরো হয়ে যাচ্ছে, ঠিক না? সবগুলা জিরো, তার মানে এখানে কি লিখতে পারি আমি, 0i মাইনাস বা প্লাস যাই লেখো, 0j প্লাস কি 0k। ওকে, তার মানে এটা আসলে কি, এটা আসলে নাল ভেক্টর। তার মানে কি, তো যেহেতু যেহেতু আমরা এখানে কি লিখতে পারি, তো এখানে যেহেতু এ বি এর ক্রস প্রোডাক্ট 0, তার মানে কি এ ও বি পরস্পর সমান্তরাল, প্রমাণিত হয়ে গেল আমাদের, প্রমাণিত। তো এভাবে আমরা দুইটা ভেক্টর সমান্তরাল কিনা প্রমাণ করতে পারি। তো এখন আমরা দ্বিতীয় উদাহরণ দেখব, যেটা হচ্ছে ত্রিভুজ বা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। তো এখানে দেখো আমি দুইটা ভেক্টর নিয়েছি এ বি। তো এ বি এর ক্রস, এখানে মধ্যবর্তী কোণ থিটা, এ বি এর ক্রস প্রোডাক্ট করলে কি আসবে, এ এর মান বি এর মান sin থিটা, আর ইটা ক্যাপ যেটা একক ভেক্টর। তো এখান থেকে এ ক্রস বি কি হবে, এ বি sin থিটা। মানে যখন সরি, এখান থেকে যদি আমি ভ্যালুটা বের করি, তো আমি এই যে ক্রস প্রোডাক্ট যেটা, যে এ ক্রস বি, এটার ম্যাগনিটিউড দিয়ে দিলাম, তো আমাদের একক ভেক্টরটা থাকবে না। তো আমাদের এই যে ভ্যালুটা কত, এত। তাহলে ক্রস প্রোডাক্টের ভ্যালু বের করার জন্য ম্যাগনিটিউড দিলে এ বি sin থিটা, এটাই হবে আমাদের ভ্যালুটা। ওকে, বা ম্যাগনিটিউডটা। তো এখান থেকে এখন খেয়াল করো, আমি এটাকে, এই যে এ বি তো ভেক্টর ছিল, ঠিক না? এটা দুইটা সন্নিহিত বাহু ধরে আমি এখানে একটা ত্রিভুজ এঁকে নেই। হ্যাঁ, আমি এখানে একটা ত্রিভুজ আঁকি। আচ্ছা, এখন দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে যাচ্ছি, তাহলে আমাদের কি এই ত্রিভুজের কি লম্বটাও লাগবে। এটা হচ্ছে এই ত্রিভুজের লম্ব। ওকে, আচ্ছা, তো এখন আমি যদি এখান থেকে ক্ষেত্রফল বের করতে চাই, তো আমি কি করতে পারি এখান থেকে বলো। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, বলো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমিটা কি বলো, এখানে ভূমিটা হচ্ছে আমাদের এ, এখানে ভূমিটা কি বলো, ভূমিটা হচ্ছে আমাদের এই যে এ, ঠিক না, এর মানটা। আর এখানে উচ্চতা কি, এই দেখো, এটা যদি বি হয়, এটা যদি এটা হয়, আমি উচ্চতাকে ধরে আমি এস ধরে নিলাম। তাহলে আমরা এখান থেকে যদি সাইন থিটা অ্যাপ্লাই করি, তাহলে কি আসে দেখো, সাইন থিটা, সাইন থিটা ইকুয়ালস টু কি আসবে, এইচ ডিভাইড বাই বি, মানে বি এর মানগুলো আর কি। তাহলে এখান থেকে এইচ ইকুয়ালস টু কি আসবে বলো তো, বি সাইন থিটা। তাহলে আমাদের এখানে বি সাইন থিটাটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের উচ্চতা বা হাইট। উচ্চতা কি বলো, বি সাইন থিটা। তাহলে এখানে খেয়াল করো, আমি যদি বলি যে ত্রিভুজের এখানে ত্রিভুজের ক্ষেত্রফল কি, ত্রিভুজের ক্ষেত্রফল, তোমরা জানো ক্ষেত্রফলকে এইভাবে এভাবে প্রকাশ করে, এই যে এইভাবে একটা ত্রিভুজ দিয়ে তোমরা ক্ষেত্রফলকে প্রকাশ করতে পারবা। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, এটা হবে হাফ ইন্টু ভূমি
ইন্টু কি উচ্চতা। ওকে, তাহলে এখানে ভূমি উচ্চতা কোনটা কত? এখানে ভূমি হচ্ছে কত আমরা জানি, হাফ ইন্টু ভূমিটা কত আমাদের এ, এই যে এখানে ভ্যালু বের করে রাখছি আমি এ, আর উচ্চতা কত বলো? উচ্চতা হচ্ছে বি সাইন থিটা। আচ্ছা এখন এখানে খেয়াল করো, আমাদের যে এবি সাইন থিটা আসলো, এটা তো এবি সাইন থিটা নাকি? এই এবি সাইন থিটাটাই কি? এই যে এটা না ক্রস প্রোডাক্ট না? তো আমি এখান থেকে কি লিখতে পারি দেখো তো, আমি কি এখান থেকে এমন লিখতে পারি যে হাফ ইনটু এখানে এ বি এর এই যে ক্রস প্রোডাক্ট যেটা ছিল, ক্রস প্রোডাক্ট যেটা ছিল ওইটার ম্যাগনিটিউড। খেয়াল করছো আমি এটা লিখতে পারি না, এই যে ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড কত আমাদের এবি সাইন থিটা, আমি এই কারণে এখানে এটা এই যে এটা এখানে লিখে ফেললাম। তার মানে আমরা কি বলতে পারি, যদি আমার দুইটা ভেক্টর দেওয়া থাকে, আমি ওই দুইটা ভেক্টর দ্বারা যে ত্রিভুজ হবে, ওই দুইটা ভেক্টরকে সন্নিহিত বাহু ধরে যে ত্রিভুজ হবে ওইটার ক্ষেত্রফল খুব সহজে বের করতে পারি। কিভাবে? হাফ ইনটু এদের ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড বা মান। ওকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইনটু এই যে যে দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে, ভেক্টর দুইটা ভেক্টর দেওয়া আছে, ওই দুইটাকে যে সন্নিহিত বাহু যে ত্রিভুজ হবে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, ওদের যে ক্রস প্রোডাক্ট এটাকে অর্ধেক করলেই, এই যে হাফ অফ ক্রস প্রোডাক্ট করলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। তো এখন আমি সামান্তরিক ক্ষেত্রফল দেখাই, তো আমি এখানে একটা সামান্তরিক এঁকে নেই। তো এখানে দেখো, এখানে আমরা সামান্তরিক এঁকে নিলাম একটা। তো আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল কি, যদি দুইটা সামান্তরিক ক্ষেত্রফল বের করার দুইটা নিয়ম আছে। তো প্রথম নিয়মটা কি? প্রথম নিয়ম হচ্ছে যদি দুইটা বাহু দেওয়া থাকে, তো যদি সন্নিহিত বাহু দেওয়া থাকে তখন আমরা কি করব, আমরা ভূমি বের করব, আর হচ্ছে একটা ভূমি বের করব আর উচ্চতা বের করব। তো এখানে আমরা জানি কি ভূমি কি, ভূমিটা কি এ, এটা কি হবে বলো? ভূমিটা এ, লিখে ফেলি এখানে ভূমি। কারণ আমরা জানি সামান্তরিক ক্ষেত্রফল কি, শুধু ভূমি ইনটু উচ্চতা। তো ভূমিটা লিখলাম এ, আর উচ্চতা কি হবে? উচ্চতা হচ্ছে বি সাইন থিটা। তো এখন এখানে খেয়াল করো, এটা কি এবি সাইন থিটা? এবি সাইন থিটা মানে কি? এটা না? তো আমি এখান থেকে কি এটা লিখতে পারি না? দেখো তো, এ ক্রস বি এর মডুলাস। তাহলে খেয়াল করো, আমরা যদি এ ক্রস বি এর মডুলাস বের করি, যদি মডুলাস বের করি, তো ওই যে মানটা আসতেছে ওইটাকে অর্ধেক করলে আমরা কি পাবো? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। আর ওইটা যদি যেমন আছে তেমনই রেখে দিই, তখন এটা আমরা কি পাবো? সামান্তরিক ক্ষেত্রফল পাবো। তো অর্ধেক করলে ত্রিভুজ, আর যদি রেখে দিই, আর যদি মানে যে ম্যাগনিটিউড যেটা আসছে বা এই ক্রস প্রোডাক্টের যে ভ্যালুটা মানটা আসছে, ওই মানের অর্ধেক করলে এটা ওই ত্রিভুজের ক্ষেত্রফল। আর ওই মানটা হবে যদি কিছু যেমন আছে তেমনই রাখি, মানটা হবে কি আমাদের সামান্তরিক ক্ষেত্রফল। তো সামান্তরিক আন্ডারে কি থাকে? আয়ত আছে, বর্গ আছে, তার মানে আবার রম্বস আছে, তার মানে ওইগুলোর ক্ষেত্রফল কিন্তু সেম জিনিসই, সেম ভাবে আমরা বের করতে পারবো। তো এখানে খেয়াল করে সামান্তরিক ক্ষেত্রফল আমরা একটা বের করছি যে ভূমি ইনটু উচ্চতা দিয়ে। সামান্তরিক ক্ষেত্রফল বের করার আরেকটা টেকনিক আছে। তো এখানে তো আমাদের বাহু দেওয়া ছিল, ঠিক না? যখন দুইটা বাহু, যখন এই ভেক্টর গুলা যখন দুইটা বাহু নির্দেশ করে, তো তখন আমরা জাস্ট ভূমি ইনটু উচ্চতা দিচ্ছি। কিন্তু যদি দুইটা ভেক্টর যদি কর্ণ নির্দেশ করতো, খেয়াল করো এখানে এখানে যে দুইটা ভেক্টর দেওয়া আছে এগুলা কি কর্ণ। এই যে এখানে এ বি, এখানে এ বি কি, এ বি হচ্ছে যে সামুদ্রিক যদি কর্ণদ্বয় থাকে, ওই কর্ণদ্বয়। ওকে, তো এখানে আমরা কি কিভাবে বের করব? ঠিক আছে, এখানে আমরা কিভাবে ক্ষেত্রফলটা বের করতে পারি? তো আমরা এখানে জাস্ট এখানে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে হাফ ইনটু, মানে সূত্রটা কি দেখো, এই যে সূত্রটা হচ্ছে হাফ ইনটু কিছুই না, আমাদের যে ইয়াটা ছিল ক্রস প্রোডাক্টটা ছিল, ক্রস প্রোডাক্টটা হাফ করলে এটা হয়ে যাবে। তোমরা এটা মনে রেখো, দেখো জিনিসটা মনে রেখো যে যখন আমাদের বাহু দেওয়া থাকবে, মানে ভেক্টর দুইটা যখন আমাদের সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হবে, তখন জাস্ট ভূমি ইনটু উচ্চতা, মানে এই যে ক্রস প্রোডাক্টটা, খেয়াল করছো, তখন জাস্ট ক্রস প্রোডাক্টটা। ওকে, কিন্তু যদি কর্ণ দেওয়া থাকে এটাকে অর্ধেক করতে হবে। যদি এ ও বি সামুদ্রিকে বাহু হয়, তখন হচ্ছে ক্রস প্রোডাক্টের মানটাই কি হবে? ক্ষেত্রফল। কিন্তু যদি এ ও বি সামুদ্রিক কর্ণ হয়, তখন ক্রস প্রোডাক্টের মানের অর্ধেক কি হবে?
সামান্তরিকের ক্ষেত্রফল। তার মানে এটা কি হবে, এটা হবে তার মানে তাহলে আমরা এইভাবে ত্রিভুজের ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রফল যখন বাহু দেওয়া থাকে, আবার সামান্তরিক ক্ষেত্রফল যখন কর্ণ দেওয়া থাকে আমরা বের করতে পারি। আমি ছোটখাটো কয়েকটা এক্সাম্পল দিই যাতে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। তো এখানে আমাদের পি কিউ দুইটা ভেক্টর নিয়ে নিচ্ছি। এখান থেকে আমাদের পি কিউ যদি দুইটা ত্রিভুজের সন্নিহিত বাহু হয়, একটা ত্রিভুজের সন্নিহিত বাহু দেওয়া হয় তার ক্ষেত্রফল কত, আর যদি এটা সামান্তরিকের সন্নিহিত বাহু হয় তো সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কত বের করতে হবে। তো দেখো আমি এখানে ক্রস প্রোডাক্টটা করে নিছি। এটা কত আসছে, -59 -20 জে -8 কে। তো এখন আমি এটার ম্যাগনিটিউডটা বের করব। তো এটা আসছে কত, এই দেখো আমরা পি ক্রস কিউ এর ম্যাগনিটিউড বের করলাম √15 স্কয়ার -20 স্কয়ার -20 স্কয়ার -8 স্কয়ার, এটা আসছে কত 26.25। তো এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফল বের করে ফেলি। তো এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফল বের করে ফেলি এখান থেকে। তো দেখো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল কি, তো এখানে খেয়াল করো যে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইনটু এটা কত আসছে 13.13 বর্গ একক, আর সামান্তরিক ক্ষেত্রফল কত জাস্ট যেটা আছে ওইটাই, তাহলে কত হবে মানে ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড বা মানটা এটা কি হবে 26.25 বর্গ একক, যেটা আমরা যেভাবে এখানে বের করছি। তাহলে একটা আসছে 13.13 বর্গ একক, আরেকটা 26.25 বর্গ একক। আর এখানে আমি এইটার এক্সাম্পলটা দেখাইলাম না কর্ণ, তো এখানেও তোমার দুইটা কর্ণ দেওয়া থাকবে, বলবে যে একটা কর্ণ এ একটা কর্ণ বি, তাহলে সামান্তরিক ক্ষেত্রফল বের করো। তোমরা জাস্ট একইভাবে বের করবা, একইভাবে ক্রস প্রোডাক্ট করে এটাকে অর্ধেক করে দিবা, এটার যে ম্যাগনিটিউড বের হবে ওইটা বের করবা বা ভ্যালুটা বের করবা, করে এটাকে অর্ধেক করে দিবা, তখনই এটা তুমি কর্ণ দেওয়া থাকলে সামান্তরিক ক্ষেত্রফল বের করে ফেলতে পারবা। তাহলে এটাই গেল আমাদের ত্রিভুজ সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। তো এখন আমরা দেখব যে এক সমতুল্য বা ট্রিপল এক সমতুল্য কিভাবে প্রমাণ করব। তো তিনটা ভেক্টর যদি দেওয়া থাকে কিভাবে এক সমতুল্য প্রমাণ করতে হবে, বা ট্রিপল, এটা আমরা ট্রিপল প্রয়োগ করব। তো এটা এখন দেখাই। ওকে, তো এইখানে খেয়াল করো আমি তিনটা ভেক্টর লিখছি, এ এক্স এ ওয়াই এ জেড, বি বি এক্স বি ওয়াই বি জেড। আচ্ছা, তিনটা ভেক্টর লিখছি এখানে। তো এখানে খেয়াল করো ট্রিপল প্রোডাক্টটা কি। ট্রিপল প্রোডাক্ট হচ্ছে আমি এই তিনটা ভেক্টরের মধ্যে যে কোনো দুইটা ভেক্টর নিব, যে কোনো দুইটা ভেক্টর নিব, তাদের ক্রস প্রোডাক্ট করব, ওই ক্রস প্রোডাক্টের সাথে অন্য যে ভেক্টরটা বাকি আছে ওই ভেক্টরের ডট ডট প্রোডাক্ট করব। ওকে, যে কোনো, আমি এখানে বি সি নিছি, তুমি চাইলে অন্য যে কোনো দুইটা নিতে পারো। তো যে কোনো দুইটা ভেক্টর নিব, ক্রস প্রোডাক্ট করব, ওইটার সাথে অন্য যে ভেক্টরটা বাকি থাকবে ওইটার ডট প্রোডাক্ট করব। ওকে, তো এটা যেটা আসবে এটাকেই বলে কি, ট্রিপল প্রোডাক্ট। ওকে, ট্রিপল প্রোডাক্ট। তো তাহলে ট্রিপল প্রোডাক্ট আসলে কি, ট্রিপল প্রোডাক্ট হচ্ছে এই তিনটা ভেক্টর দ্বারা, মানে যে একটা ঘনবস্তু, দেখো দুইটা ভেক্টর যখন ছিল তখন কি আমাদের দ্বিমাত্রিক তলে ছিল, তো তখন এটা একটা ক্ষেত্র ছিল, ঠিক না? তো যদি তিনটা ভেক্টর হয় তখন তো এটা ত্রিমাত্রিক কিছু হয়ে যাচ্ছে, ঠিক না? তখন এটা আর ক্ষেত্র থাকবে না, তখন এটা ঘনবস্তু হয়ে যাচ্ছে। তো ওই ঘনবস্তুর আয়তন। ওকে, তাই ট্রিপল প্রোডাক্ট কি, ওই ঘনবস্তুর আয়তন। এটা আমরা খুব সহজে বের করতে পারি। কিভাবে বের করতে পারি দেখো, আমরা নির্ণায়কের মাধ্যমে বের করব। আমরা তো এভাবে লিখবো, ঠিক না? এই যে এ ডট বি সি এভাবে লিখলাম। তো আমাদের প্রথম ভেক্টরটা কি দেখো, এ। তো আগে প্রথম ভেক্টর লিখবো। প্রথম ভেক্টরে আমরা শুধু কোএফিসিয়েন্ট গুলো লিখবো, এখানে আর আই জে কে লিখতে হবে না, শুধুমাত্র কোএফিসিয়েন্ট। তো প্রথম ভেক্টর যেহেতু এ, এর কোএফিসিয়েন্ট কি বলতো, এক্স এ ওয়াই এ জেড, এক্স এ ওয়াই এ জেড। তারপর দ্বিতীয় ভেক্টরটা নিব, আমাদের এখানে কি প্রোডাক্ট আছে এটা দেখার দরকার নেই, আমরা শুধু সিরিয়ালে নিয়ে যাব। দ্বিতীয় ভেক্টরটা কি, আর এখানে আমরা সিরিয়ালে নিয়ে যাই, তাহলে খেয়াল করো এই দ্বিতীয় ভেক্টর হচ্ছে বি, বি এর কোএফিসিয়েন্ট কি বি এক্স বি ওয়াই বি জেড, বি এক্স বি ওয়াই বি জেড। আর এখন তিন নাম্বার ভেক্টরটা, তৃতীয় ভেক্টরটা কি সি, তাহলে সি এক্স সি ওয়াই সি জেড, সি এক্স সি ওয়াই সি জেড। এটাই কি হবে আমার, যে তিনটা ভেক্টর দ্বারা যে ঘনবস্তু আছে ওই ঘনবস্তুর আয়তন। ওকে, তো এখন খেয়াল করো যদি ট্রিপল প্রোডাক্টটা জিরো হয়, ঠিক আছে, এই যে এটা যদি আমাদের জিরো হয়, আমরা যে ট্রিপল প্রোডাক্টটা করলাম, এ এ ডট বি ক্রস সি, ঠিক তো, এটা তো করছি নাকি, বি ক্রস সি। ধরো এই, আচ্ছা এটা খেয়াল করো, এটা তো যেহেতু এখানে কোনো আই জে কে নাই, ঠিক না? তো এটা অবশ্যই স্কেলার আসবে, এটা এটা কোনো দিক থাকবে না, ঠিক না? এটা স্কেলার রাশি আসবে। তো এটা যদি আমাদের জিরো হয় তার মানে কি বলতো, আমাদের ক্ষেত্রফল জিরো। সরি, ক্ষেত্রফল না, এটা কি হবে, এটা হচ্ছে আয়তন জিরো।
তখন আয়তন জিরো মানে কি খেয়াল করো, আয়তন কার জিরো হবে যদি এটা একটা ক্ষেত্র হয়, ঠিক না? মানে যদি তিনটা ভেক্টর চিন্তা করো, তিনটা ভেক্টর মানে একই সমতলে থাকে, তো একই সমতলে থাকলে তো এটা মানে এটা তো মানে উচ্চতা নাই, ঠিক না? তো উচ্চতা না থাকলে কি হবে, এটা এটা কোনো ক্ষেত্র হচ্ছে না, মানে সরি এটা কোনো ঘনবস্তু হচ্ছে না, এটা ক্ষেত্র থাকতেছে, যার ফলে এটা আয়তন জিরো হচ্ছে। আহ ওকে, তো এটা আমি আবারও বলতেছি, দেখো যে যখন হচ্ছে আমরা আহ, আহ, কোন একটা কিছু ট্রিপল প্রোডাক্ট জিরো আসতেছে, তো ট্রিপল প্রোডাক্টটিতে আমরা কি বলছি, এটা আয়তন, আয়তন জিরো। তো আয়তন জিরো কার হবে, যদি এটার কোনো মানে তিনটা মাত্রার যে কোনো, যদি কোনো মাত্রা না থাকে, ঠিক না, তিনটা মাত্রার কম থাকে, মানে কি তিনটা মাত্রা কম মানে কি, ধরো দৈর্ঘ্য প্রস্থ আছে উচ্চতা নাই, খেয়াল করছো, যদি তোমাদের তিনটা দেওয়া আছে, ধরো একটা ঘনবস্তু দেওয়া, একটা ঘনবস্তু বলতেছে এটা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে কিন্তু উচ্চতা নাই, উচ্চতা শূন্য, তার মানে এটা তো আর ঘনবস্তু না, এটা শুধু দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু আছে এটা হয়ে গেছে ক্ষেত্র, তার মানে এটার এটার আয়তনটা কি হবে, জিরো। তো আমি এখান থেকে একটা ছোট্ট একটা ম্যাথ দেখাই, তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে তোমাদের। তো এখানে ট্রিপল প্রোডাক্ট একটা ম্যাথ, যেখানে আমাদের এ বি সি, এ দেওয়া আছে, তো বি দেওয়া আছে, তো সি দেওয়া আছে, তো তো বলা আছে যে একটা ঘনবস্তু, এটা হচ্ছে তিনটা ধার, ওকে, একটা ঘনবস্তু তিনটা ধার দেওয়া আছে, এ বি সি, আমার ঘনবস্তুর আয়তনটা বের করতে হবে, ঠিক আছে? তো আমরা কি করব, এখানে ট্রিপল প্রয়োগ করব, এই যে এইভাবে ট্রিপল প্রয়োগটা করব, কারণ আমরা জানি ট্রিপল প্রয়োগটা আয়তন, তাহলে করি, তাহলে এটা দেখি কত আসে। আচ্ছা আমি এটা বসাই দিই এখানে, প্রথমে এর এর কোএফিসিয়েন্ট বসাই, সেটা সিরিয়ালে বসাইতে হবে অবশ্যই, 2 4 2 2 4 2, বি এর কোএফিসিয়েন্ট কি হবে, 3 3 4, সি এর কোএফিসিয়েন্ট কি হবে, 1 1 2 1, ওকে। তো এখন আমি এটা এটার নির্ণায়ক এটা ভ্যালুটা বের করি। তো এখানে খেয়াল করো, এখানে আমি এটা নির্ণায়কটা করে নিছি, তো এটা কত আসতেছে আমাদের নির্ণায়কের ভ্যালুটা, এটা আসতেছে জিরো। তো জিরো মানে কি, এটা দেখো এই ট্রিপল প্রোডাক্টের ভ্যালুটা কি আসতেছে, জিরো, মানে আমাদের কি আয়তন কি, এখানে আমরা বলতে পারি এখানে আয়তন শূন্য, ওকে। আয়তন শূন্য মানে কি, এ বি সি এই তিনটা ভেক্টর এক সমতুল্য, ঠিক না, এই তিনটা ভেক্টর কোনো ঘনবস্তু উৎপন্ন করতেছে না, মানে এই তিনটা ভেক্টর যে তিনটা ভেক্টরের কোনো ঘনবস্তু উৎপন্ন করতেছে না, যা কারণ এখানে উচ্চতা শূন্য, এটা একটা ক্ষেত্র হয়ে যাচ্ছে, এই কারণে এটা আয়তন শূন্য। তো এখানে কি লিখতে পারি, যে এ বি সি একই সমতুল্য ভেক্টর অর্থাৎ একই সমতলে অবস্থিত, ঠিক আছে? তো এক সমতুল্য ভেক্টর অর্থাৎ একই সমতলে অবস্থিত। তো এখানে আমরা কি করলাম, আমরা তিনটা ভেক্টর ট্রিপল প্রয়োগ করলাম, ট্রিপল প্রোডাক্ট করে দেখলাম জিরো আসছে, তো আমরা জানি ট্রিপল প্রোডাক্টটাই কি হবে, আয়তন, তার মানে এটা এই তিনটা যে ঘনবস্তু, এই তিনটা ভেক্টর যে ঘনবস্তু করতেছে ওইটা আয়তন জিরো, মানে এটা কোনো ঘনবস্তুই না, কারণ এটা কোনো ঘনবস্তুই হচ্ছে না, কারণ এখানে উচ্চতা নাই, উচ্চতা শূন্য। তো এই কারণেই আমরা যেহেতু উচ্চতা নাই, তো আমরা বলতে পারি কি, যে এই তিনটা ভেক্টর এক সমতুল্য ভেক্টর অর্থাৎ একই সমতলে অবস্থিত। তো আমাদের ক্রস প্রোডাক্ট নিয়ে আমরা বেশ কয়েকটা প্রয়োগ দেখাইলাম, তো বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন দেখাইলাম, তো আমাদের ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা এতটুকুই, ওকে।